নমস্কার বন্ধুরা, ফিয়ারফুল স্টেশনে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের গল্পটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। আমাদের আজকের গল্প শুভ্রনীল মিশ্রর লেখা ঝড় বৃষ্টির রাতে। প্রায় সন্ধে হতে চলেছে, অথচ গরম একটুও কমেনি। আমাদের গ্রামটা চারিদিক থেকে জঙ্গলে ঘেরা। বাইরে থেকে বোঝাই যায় না যে সেখানে কোনো গ্রাম রয়েছে, মনে হয় পুরোটাই জঙ্গল। গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল মাঠ, আর তার ঠিক শেষ প্রান্তে একটা পুকুর রয়েছে, ঝির দিঘি। ওই পুকুরের দক্ষিণ পাড়ের বড় কুসুম গাছের নিচে বাঁশের খুঁটি, কাদামাটি আর খড় দিয়ে একখানা ঘর তৈরি করে আমরা কয়েকজন মিলে সেখানে আড্ডার ঠেক বসাই প্রতিদিন সন্ধেবেলা। প্রথম প্রথম আমাদের সমবয়সী ছেলেরাই আসতো সেখানে আড্ডা দিতে। ধীরে ধীরে হরেন জেঠু ও শ্যামলবাবু আসতে শুরু করলেন। এই কয়েকজন মিলে জমে উঠল আড্ডাটা। গ্রামে তখনও ইলেকট্রিসিটি আসেনি। এখানে আমরা বন্ধুরা মিলে চাঁদা পাচা করে একখানা হ্যারিকেন কিনে রেখেছিলাম। প্রয়োজন মতো সবাই বাড়ি থেকে একটু আধটু কেরোসিন তেল নিয়ে আসতো, আর তাতেই আলোর অভাব ছিল না। এছাড়াও একটা স্টোভ ও চায়ের সরঞ্জামও কিনে রাখা হয়েছিল। মাঝে মধ্যে কেউ কেউ বাড়ি থেকে মুড়িও নিয়ে আসতো অল্প বিস্তর। এক কাপ ধুমায়িত চা আর এক মুঠো মুড়ি ছাড়া যেন আমাদের আড্ডাটা ঠিক জমে ওঠে না। কিন্তু ব্যাপার হলো, আজ প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছে, কিন্তু আমরা দুজন ছাড়া, মানে আমি আর প্রতাপ ছাড়া, কারো টিকিটের দেখা নেই। শ্যামলবাবু ঘরে এসে ঢুকে বললেন, আরে তোমরা এসে গেছো? হরেনবাবু আসেননি এখনো? ঠিক তক্ষুনি পিছন থেকে হরেন জেঠুর কণ্ঠস্বর শুনতে পেলাম। এসে গেছি এসে গেছি। দেখি হরেন জেঠু বগল দাওয়া করে বাঁশের হাতলওয়ালা বড় ছাতাটাকে নিয়ে এসেছেন। এই জ্যৈষ্ঠের ভর গরমের সন্ধেবেলা বগল দাবা করে ছাতা নিয়ে হরেন জেঠুকে ঘরে ঢুকতে দেখে শ্যামলবাবু একটু টিপ্পুনি কেটে বললেন, বলি ও মশাই, এখনো কি আপনার এই সন্ধেবেলাতেও রোদ্দুর লাগছে নাকি, যে ওটাকে বগল দাবা করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? না হে, বৃষ্টি হবে, তাতে ফিরতে পারবো না বলে নিয়ে এলাম। প্রতাপ হো হো করে হেসে উঠে বলল, ইন্দ্রদেবের সঙ্গে কথা হয়েছে বুঝি? হরেন জেঠু ধমক দিয়ে উঠলেন, চুপ কর হতচ্ছাড়া, আকাশের অবস্থা ভালো নয়, 1 ঘন্টার মধ্যেই দেখ বৃষ্টি হবে। আমি আর বিবেক চুপ করে রইলাম, কারণ আমরা ভালোভাবেই জানি এ বিষয়ে হরেন জেঠুর অভিজ্ঞতা প্রবল। তার পূর্বাভাসের কথা কখনো বিফল হয়নি, এবং তার প্রমাণও আমরা ইতিপূর্বে পেয়েছি কয়েকবার। সত্যি সত্যি কিছুক্ষণের মধ্যেই শো শো করে ঝড় বইতে শুরু করলো। আমি বললাম, যাক, বৃষ্টিটা হলে অন্তত একটু গরমের হাত থেকে প্রাণটা জুড়োবে। সন্ধেবেলা তাও এখানে এসে একটু স্বস্তি পাই, কিন্তু দুপুরবেলা কিছুতে ঘরের মধ্যে থাকা যায় না। বাইরেও যাব বা কোথায়?
হরেন জেঠু বললেন, ঠিক বলেছ। এখন কি আর সেরকম জায়গা আছে? নেই। আমরা ছোটবেলায় গরমের দুপুরে কোথায় থাকতাম আর কি করতাম জানো? আরে আমাদের যে বড় পুকুরটা আছে না, ওখানে আগে প্রচুর পদ্ম গাছ ছিল, বড় বড় পদ্ম পাতা আর সেরকম বড় বড় পদ্মের ফুল। ও গ্রীষ্মকালে ও পুকুরে জল থাকতো না, শুকিয়ে গিয়ে পাক মাটি ফেটে যেত। কিন্তু অদ্ভুত ব্যাপার, পদ্ম গাছগুলো মরতো না। তারা পূর্বেকার জলের উচ্চতার মাপেই পাতা আর ফুল নিয়ে দাঁড়িয়ে থাকত। আমরা সেই পদ্মবনের ভিতর শুকিয়ে যাওয়া পাকের উপর ভালো করে মাটি দিয়ে মাড়ুলি দিতাম। তারপর নিজেদের জায়গা তৈরি করে গামছা পেতে শুয়ে পড়তাম। পিঠে পাকের নিচের শীতলতা অনুভব করতাম আর পদ্মের বীজ ছাড়িয়ে ছাড়িয়ে খেতাম। সে এক দিন ছিল। আমরা বললাম, তা ভূতের ভয় করতো না? গ্রীষ্মের ওই খাখা করা দুপুরবেলা তোমরা পদ্মবনে কাটাতে? আরে আমরা তো অনেকজন মিলে যেতাম, তাই অতটা ভয় লাগতো না। এমন সময় বাইরে একটা বাজ পড়ার সাথে বৃষ্টি শুরু হলো প্রবল বেগে। আমি বললাম, এই বৃষ্টির সময় একটা ভূতের গল্প হলে মন্দ হয় না। আমার সঙ্গে বাকিরাও তাল মেলালো। আর শ্যামলবাবু নড়ে চড়ে বসলেন। এই শ্যামলবাবুর বাড়ি আমাদের পাশের গ্রামে। তাহলে হবে কি, আড্ডার নিয়মিত সদস্য তিনি। গলা ঝেড়ে বললেন, ঠিক তোমাদের মনোপুত গল্প হবে কিনা জানি না, তবে একটা ঘটনা ঘটেছিল আমার সঙ্গে। আর ভূত যে সত্যি সত্যিই আছে আমি সেদিন থেকে মনে প্রাণে বিশ্বাস করি। শোনো তাহলে, সময়টা ছিল বর্ষাকাল, আর আমাদের হিড়ের জমিগুলো তো তোমরা জানো কোনখানে। সেখানে সেবার উপর দিকের জোর থেকে জল নামছিল, আর তাতে মাছও ছিল বিস্তর ছোট ট্যাংরা, গেতো, ডিমে ভরা পুঁটি, শোল, এইসব আর কি। আর আমার মাছ খাওয়ার থেকেও মাছ ধরার নেশা বেশি ছিল। বাড়ির লোক জানতে পারলে যেতে দেবে না কিছুতেই। লুকিয়ে সন্ধ্যের কাছাকাছি শিয়াড়া দিয়ে ঘুঘি পেতে দিয়ে এলাম হিড়ের বড় জমিটার বড় আলটাতে। কাল সকালে গিয়ে তুলে নিয়ে আসব, কিন্তু রাত্রিবেলায় কি শুতে যাব, বিছানায় শোয়ার পরে ঘুম আর আসছে না। শুধু মনে হচ্ছে যদি কেউ ঘুঘি তুলে নিয়ে চলে যায়। তখন রাতও বেশ ভালোই হয়েছে। পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে পচাদের আমবাগান হয়ে সোজা হিড়ের রাস্তা ধরলাম। টর্চটা নিতে ভুলে গেছি, কিন্তু আকাশ পরিষ্কার না হলেও হালকা জ্যোৎস্নার আলো রয়েছে, তাই পথ চলতে অসুবিধা হলো না। সেখানে পৌঁছে দেখি পুঁকি ভর্তি মাছ, আর আনন্দের সীমা রইল না। জড়িয়ে ধরলাম সামনের দিকে, কারণ এতটাই ভারী হয়ে গেছে ওভাবে ছাড়া নিয়ে যাওয়া সম্ভব নয়। ঠিক কিছুটা আসার পর আমার মনে হলো আমার পেছন পেছন যেন কেউ আসছে। চমকে পিছনে ফিরে তাকালাম, না, কেউ তো নেই, কেউ নেই। মনের ভুল ভেবে আবার চলতে লাগলাম। কিছুটা যাওয়ার পর আবার সেই শব্দটা কানে ভেসে এলো। আবার পেছন পেছন তাকিয়ে দেখি, না, কেউ নেই। মাছের নেশায় চলে তো এসেছি, এবার একটু একটু ভয় করতে লাগলো। ঘর বা গ্রাম এখান থেকেই অনেকটা দূরে। ভয়ে না এগোতে পারছি আর না সেখানে দাঁড়িয়ে থাকতে পারছি। ভয়ে ভয়ে দ্রুত পা চালিয়ে হাঁটতে লাগলাম। এবার আমার মনে হলো ঠিক আমার পেছন পেছন কেউ যেন কিছু চিবোতে চিবোতে হেঁটে চলেছে। আর অদ্ভুতভাবে মনে হলো আমার কুকির ভারটা যেন একটু কমে আসছে।
তখন আমি প্রায় পচাদের আমবাগানের কাছাকাছি চলে এসেছি। পিছনে ফিরে কিছু দেখতে পাবো না জেনেও আবার ফিরে তাকালাম। ঘুরে সামনের দিকে তাকিয়ে যখন এগোতে যাব, ঠিক তক্ষুনি মনে হলো কেউ যেন আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, এতগুলো মাছ একাই খাবে, আমাদের দেবে না কিন্তু। তারপর একটা খনা গলায় হাসি, না একটা নয়, একটার সাথে সাথে তাল মিলিয়ে অনেকগুলো হাসি ভেসে আসতে লাগলো। ভুগিটাকে সেখানেই ফেলে দিয়ে দৌড়াতে শুরু করলাম। পচাদের আমবাগানে না পৌঁছানো পর্যন্ত পেছন থেকে শুনতে পেলাম, বড় জোর বেঁচে গেলে আজকে, এখানেই হরিনামের তলে তুমি বাদল বাজা। তাই কিছু করলাম না, তাহলে এখানে ঘাড় মোটকে মেরে ফেলতাম। বড় বাজার বেঁচে গেলে হে। তারপর অনেকগুলো হাসির শব্দ ভেসে আসতে লাগলো। একসঙ্গে বিভৎস সে হাসির শব্দ যেন বেশিক্ষণ কানের মধ্যে প্রবেশ করলে কানের পর্দা ফেটে যাবে। সেই থেকে রাত্রিবেলা ওখানে মাছ ধরতে যাওয়া তো দূরের কথা, যদি কোনোদিনও কোনো ফসলে জল দিতে হতো তাহলেও আমি আমাদের ছোট কর্তাকে সঙ্গে করে নিয়ে যেতাম। এই পর্যন্ত বলে তিনি থামলেন। ঘরের মধ্যে কারো মুখে কোনো কথা নেই, সবাই চুপ করে তাকিয়ে আছে শ্যামলবাবুর মুখের দিকে। হরেন জেঠুই প্রথম কথা বললেন, হয় ওরম হয়, মাছের লোভে ওরা চলে আসে। তখন আমাদের মা জেঠিমারা বলতো রাত্রিবেলা আমিষ জিনিস নিয়ে বাড়ি থেকে বাইরে বা বাইরে থেকে বাড়িতে না নিয়ে আসতে। শ্যামলবাবুর এই গল্প শোনার পরে আমারও একটা ঘটনার কথা মনে পড়ে গেল। তবে তার আগে একটু চা হলে ভালো হতো, বৃষ্টিটাও বেশ জাঁকিয়ে পড়তে শুরু করেছে। নরেন উঠে স্টোভ জ্বালিয়ে চা করতে চলে গেল। হরেন জেঠু বললেন, প্রতাপ, একটু মুড়ি মাখো তো। আর এই নাও, তোমাদের জেঠিমা আজকে সকালে মুড়ি ভাজার সময় বালি খোলাতে কিছু ছোলা কলাই ভেজেছিলেন, নিয়ে এসেছি, মুড়ির সঙ্গে মেখে ফেল। এক মুঠো মুড়ি চিবিয়ে চায়ে একটা চুমুক দিয়ে হরেন জেঠু তার গল্প শুরু করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে বাইরের দিকে তাকিয়ে চুপ করে গেলেন। আমরাও তার দৃষ্টি অনুসরণ করতেই বিদ্যুতের আলোয় বাইরে একজনকে হেঁটে আসতে দেখলাম এই দিকে। লোকটা একেবারে ভিজে গেছে, ঘরের মধ্যে এসে ঢুকলো। এক মুখ কাঁচা পাকা, খোঁচা খোঁচা দাড়ি, পাতলা লিকলিকে চেহারা, চোখগুলো যেন কোটরের ভিতর আত্মগোপনের ভঙ্গিতে রয়েছে। পরনে একটা খাটো ধুতি আর ফতুয়া, কিন্তু তাকে আমরা এ তল্লাটে কোনোদিন দেখেছি বলে মনে করতে পারলাম না। আমাদের জ্যাঠামশাই এই প্রথম কথা বললেন, আরে মশাই, ভিজে একেবারে জুপথুপে হয়ে গেছেন দেখছি। কোথায় যাওয়া হবে? আপনাকে তো আগে এ তল্লাটে দেখেছি বলে মনে করতে পারছি না। লোকটি নমস্কার করে বললে, এগে অধমের নাম খগেন সর্দার, আমার বাড়ি এই নিশ্চিন্তপুর গ্রামে। যাব আপনাদের ওই দিককার আগুইহাটি গ্রাম।
যেখানে আমার মেয়ের বাড়ি। পায়ে হেঁটে যাচ্ছিলুম, এই জঙ্গলের ওই পাশে আসার পর বৃষ্টি শুরু হলো। ওখানে তো দাঁড়াবার কোনো জায়গা নেই। দূর থেকে এখানে একটা আলোর রেখা দেখতে পেয়ে এখানে এলাম। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তো আমি কি এখানে কিছুক্ষণ বসতে পারি? মানে যতক্ষণ না বৃষ্টিটা ধরে আসি। বুঝতেই পারছেন এর মধ্যে পথ চলা যায় না। জেঠামশাই বললেন, আরে এতে আপত্তির কি আছে? বসুন বসুন। এই বাবা প্রতাপ, এনাকে একটু চা দাও, ভালো লাগবে। লোকটি বলল, তা এখানে ঢুকতে ঢুকতে আপনারা কি একটা গল্প করছিলেন শুনতে পাচ্ছিলাম। জেঠু বললেন, আরে হ্যাঁ, এই নানা রকমের গল্প হয়ে থাকে আমাদের এই আড্ডায়। আজ এই বৃষ্টির কারণে আমরা সব ভূতের গল্প। ও, লোকটি কথা শেষ করতে না দিয়ে বলে উঠল, উরি বাস, এ তো দারুণ ব্যাপার। এ বহুদিন যাবৎ গল্প শোনা হয়নি। নিন তাহলে শুরু করুন। জেঠামশাই একটু হেসে আবার বলতে শুরু করলেন, তখন আমাদের কৈশোর কাল। সময়টা ছিল এরকমই, জ্যৈষ্ঠ মাস। আর আমাদের বাঁকুড়া জেলাতে চৈত্র মাস থেকে শুরু করে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত গ্রামে গ্রামে চলতো শিবের গাজন মেলা। সে এক দারুণ মেলা। এ মেলাতে মরশুমের প্রথম পাট শাক থেকে শুরু করে এ বাটনা বাটার, শিলনোড়া, হাতা খুন্তি কি পাওয়া যেত না। সকল মানুষ বাড়ির জন্য কেনাকাটা করতে অপেক্ষা করে থাকতো ওই শিবের গাজন মেলার জন্য। সে তো গেল মেলাতে জিনিস কেনার বিষয়। রাত্রিবেলা ছিল আরো এক আকর্ষণীয় জিনিস, পুতুল নাচ। আর ওই পুতুল নাচের টানে আমাদের গ্রাম থেকে যত দূরের গ্রামে গাজন মেলা হোক না কেন, আমরা চলে যেতাম সেখানে। তো সেবার কাঞ্চনপুরাতে শিবের গাজন মেলা বসেছিল। আর বেশ ভালো দলের পুতুল নাচের দল এসেছিল। আমাদের গ্রামের অনেকে গিয়েছিল সকালবেলা সেখানে মেলা দেখতে। তারাই ফিরে এসে বলা বলি করছিল যে পুতুল নাচের দল খুবই ভালো। সন্ধেবেলা খাওয়া দাওয়া সেরে 4 সেলের টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম কাঞ্চনপুরার উদ্দেশ্যে পুতুল নাচ দেখতে যাব বলে। না, সেদিন রাতে সঙ্গী কাউকে পেলাম না, কারণ একটা বিয়ে বাড়ি ছিল পাশের গ্রামে। বেশিরভাগ লোক সেখানে খেতে গিয়েছিল। মানে আমাদের পুতুল নাচ দেখতে যাওয়ার দল। অগত্যা একাই বেরিয়ে পড়লাম। আকাশে পূর্ণিমার চাঁদ রয়েছে, জ্যোৎস্নার আলোতে যেন ধুইয়ে দিচ্ছে প্রকৃতির প্রতিটি কোণা। পুতুল নাচের দল সত্যি খুবই ভালো ছিল। আর শেষ হতে হতে প্রায় অনেকটাই রাত্রি হয়ে গেল। ছেলেপুলেগুলোর জন্য অল্প জিলেপি আর নিজের জন্য কিছু 12 ভাজা, মানে 12 রকমের কলাই ভাজা একসঙ্গে পলাশ পাতার ডোঙ্গাতে ভরে তাতে পেঁয়াজ কুচি, লঙ্কা, লবণ দিয়ে বানিয়ে দিত। তাকে 12 ভাজা বলা হতো। ওই নিয়ে বাড়ির পথে পা বাড়ালাম।
কড়াই ভাজা চেবোতে চেবোতে হেঁটে হেঁটে চলেছি। কাঞ্চনপুরা আর আমাদের গ্রামের দূরত্ব প্রায় 5 কিলোমিটারের মতো, হয়তো কিছুটা বেশি হতে পারে, তাও কম নয়। মাঝখানের রাস্তাতে একটা ছোট্ট নদী পড়ে, আর নদী পার করে একটা ফাঁকা মাঠ। মাঠের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে কিছু তেঁতুল গাছ রয়েছে। আকাশ একেবারে পরিষ্কার ছিল, তাই জ্যোৎস্না ভালো ফুটেছে। গ্রাম পার করে যখন নদীর পাড়ে এসে পৌঁছালাম, তখন রাত্রি বেশ অনেকটাই হয়ে গেছে। নদীর পাড়ে ওঠার আগে পর্যন্ত রাস্তায় 2-1 যাত্রী ছিল, কিন্তু তারা তাদের নিজেদের রাস্তায় চলে গেছে। এখন এই নদী পার করতে হবে সম্পূর্ণ একা। না, নদীতে জল নেই এই জায়গাটাতে একেবারে। বালি আর এখান ওখান ছড়িয়ে কয়েকটা কাশি ঝোপ রয়েছে। তবু মনের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। মনে মনে ভাবলাম, একাকী নদীতে নেমে নদী পার করাটা কি ঠিক হবে? কারণ এই ঘাটের মানে আমি যেখান দিয়ে নদী পার করব, ঠিক আমার ডান দিকে কয়েক মিটারের দূরত্বেই রয়েছে শ্মশান ঘাট। দিনের বেলা হলে তাও এই রাস্তাতে কেউ না কেউ যাতায়াত করে, কিন্তু এখন এই এত রাতে কোনো পথযাত্রীর জন্য অপেক্ষা করে থাকা নদী পার করার জন্য নিতান্তই মূর্খামি ছাড়া আর কিছু নয়। মনে মনে ঠাকুরকে ডেকে নেমে গেলাম নদীর চরে। 2-1 পা করে হাঁটছি, আর টর্চ জেলে আশেপাশে ভালো করে দেখে নিচ্ছি। যখন নদীর প্রায় মাঝ বরাবর এসেছি, আমার ডান দিকে দৃষ্টি ঘোরাতেই বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। মনে হলো ওই শ্মশানের দিকে যেন কেউ সাদা কাপড় পরে দাঁড়িয়ে রয়েছে। আমি জানি মনে অত্যধিক ভয় পেয়ে গেলে বাড়ি পৌঁছানো তো দূরের কথা, আমি হয়তো ওই নদীটাই পার করতে পারবো না। এখানে জ্ঞান হারিয়ে পড়ে যাব। এদিকে ভয় হলেও সেটা কি জিনিস জানতে না পারা পর্যন্ত মনটাও অস্থির হয়ে উঠেছে। আবার সেদিকে টর্চের আলোটা ফেললাম। দেখি শ্মশানে পড়ে থাকা কোনো শবের ঢেলে দেওয়া সাদা কাপড় একটা বিশাল কাশি ঝাড়ে জড়িয়ে রয়েছে, আর বাতাসে তার আঁচল কানা পথ পথ করে উড়ছে। হঠাৎ দেখলে যে কোনো মানুষের প্রথমবারে কোনো নারী মূর্তি বলে ভ্রম হবে। মনে মনে একটু হেসে এগিয়ে গেলাম সামনের দিকে। তখন মাঝ নদী পার করে অনেকটাই চলে এসেছি। আমি নিজের মনে প্রকৃতির অপার্থিব সঙ্গীত শুনতে শুনতে হেঁটে চলেছি। হঠাৎ আমার বাঁ দিকের কাশি ঝোপগুলোর দিক থেকে একটা শব্দ ভেসে এলো কানে। আমি থমকে দাঁড়ালাম। ভালো করে সেই শব্দ দ্বিতীয়বার শোনার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে রইলাম নীরবে। শুনতে পেলাম দ্বিতীয়বারের জন্য, কিন্তু চোখে কিছু দেখতে পেলাম না। শব্দটা অনেকটা শুয়োরের মতো শুনতে লাগলো। যাক, বিশেষ পাত্তা না দিয়ে এগিয়ে গেলাম। যাক বাবা, প্রায় নদী পার করে ফেলেছি। ঠিক পাড়ের কাছাকাছি
এসে গেছি। এইখানটা অনেক ঝোপ ঝাড়ে ভরা। হঠাৎ সেই ঝোপের দিক থেকে সেই শব্দটা আবারও শুনতে পেলাম, আর তারপরেই সেখান থেকে এক বিশাল বড়সড় কালো শুয়োর বেরিয়ে এসে ঘোঁত ঘোঁত শব্দ করতে করতে মাটিতে কিছু একটা শোকার ভঙ্গিতে আমার সামনে দিয়ে খুব ধীরে সুস্থে হাঁটতে হাঁটতে চলে গেল। প্রথমটা একটু ভয় পেয়েছিলাম, পরক্ষণেই ভাবলাম ওই পারের তেঁতুল তোলার মাঠ পার হলেই একটা আদিবাসী গ্রাম রয়েছে, তাই এখানে শুয়োর থাকাটা অস্বাভাবিক কিছু নয়। হয়তো ওদের কোনো শুয়োর এখানে চড়তে এসেছিল আর তারপর বাড়ি না গিয়ে থেকে গেছে। যথারীতি নদীর পাড় পার করে বেশ অনেকটাই চলে এসেছি। এবার একেবারে সেই তেঁতুল তোলার মাঠের কাছাকাছি। অবাক কাণ্ড, দেখি আমার সামনে দিয়ে সেই একটু আগে নদীর পাড়ের কাছে দেখা শুয়োরটা পেরিয়ে যাচ্ছে। এবার মনের মধ্যে একটু খটকা লাগলো, সাথে ভয়টাও জাঁকিয়ে বসলো। না, এটা কোনো সাধারণ আদিবাসীদের পোষা শুয়োর হতে পারে না। আমি ভয়ে ভয়ে পায়ের গতিবেগ বাড়িয়ে হাঁটতে লাগলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, দেখি সেই শুয়োরটাও তার দিক পরিবর্তন করে আমার পিছন পিছন হেঁটে আসছে। আমি দাঁড়িয়ে পড়লে সেও দাঁড়িয়ে পড়ছে, আমি হাঁটতে শুরু করলে সেও হাঁটতে শুরু করছে, কিন্তু না আমার থেকে এগিয়ে যাচ্ছে, না একেবারে কাছাকাছি চলে আসছে। সে তার একই রকম গতিবিধিতে হাঁটছে, আর পিছনে ফিরে তাকায়নি। বেশ কিছুক্ষণ হাঁটার পর সেই ঘোঁত ঘোঁত শব্দটা আর কানে না আসার কারণে পিছনে ফিরে তাকায়। দেখি শুয়োর নয়, একটা বড় শেয়াল হেঁটে আসছে পিছন পিছন। তখন আমি তেঁতুল তোলার মাঠে ঢুকে পড়েছি। আমাকে থমকে দাঁড়িয়ে পড়তে দেখে শেয়ালটা আমাকে পাশ কাটিয়ে আমার থেকে এগিয়ে গেল। কিছুটা এগিয়ে গিয়ে আমার দিকে ঘাড় ফিরিয়ে একবার তাকালো। সে দৃষ্টিতে শরীরের সমস্ত রক্ত যেন জমাট বেঁধে যাওয়ার উপক্রম। আমি বুঝতে পারলাম আমার সঙ্গে নদীতে নামার পর থেকে এই যা কিছু ঘটে চলেছে মোটেও সাধারণ ব্যাপার নয়। দেখি আমার একটু দূরে চলতে থাকা শেয়ালটা হঠাৎ করে ভাম বিড়ালে রূপান্তরিত হয়েছে। তারপর সেটা কোথায় যেন মিলিয়ে গেল নিমেষের মধ্যে। আমার হাত পা সমস্ত ঠান্ডা হয়ে এসেছে। আমি এবার প্রায় দৌড়ানোর ভঙ্গিতে হাঁটতে শুরু করেছি। হঠাৎ এক তেঁতুল গাছের উপর থেকে একটা খনা গলার আওয়াজ ভেসে এলো। ও ঠাকুর, ওভাবে ছুটছ কেন? পড়ে যাবে তো। একটু এখানে বসে যাও, একটু গল্প স্বল্প হোক। বহুদিন কোনো মানুষের সঙ্গে কথা হয়নি তো। আর ওরকম ভাবে ছুটতে গিয়ে পড়ে মরে আমাদের দলে ভিড়বে নাকি ঠাকুর? ভালো মজা হবে। আমি তখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আমার মাথা কিছুতেই কাজ করছে না। সমস্ত তেঁতুল গাছগুলোর মাথা বিনা বাতাসেই নড়তে শুরু করলো। আবার অন্য একটা তেঁতুল গাছের মাথা থেকে একটা আওয়াজ ভেসে এলো।
আমাদের দলে যোগ দিতে ঠাকুরকে কেউ সাহায্য কর। পিছন থেকে ধাক্কা দিতেও পারিস, আবার ঘাড়ও মটকাতে পারিস, ইচ্ছে তোদের। তবে ঠাকুরকে আমাদের দলে চাই। ঠাকুর আমাদের দলে এলে ভালোই হবে। ও বড় মজার মানুষ রে। এবারে একটা হাসির সঙ্গে তাল মিলিয়ে প্রতিটা তেঁতুল গাছের মাথার ওপর থেকে খনা গলার হাসির আওয়াজ ভেসে আসতে লাগলো। আমি ধুতির খোঁচাটাকে বাঁকিয়ে ধরে দৌড়তে লাগলাম পাশের সেই আদিবাসী গ্রামটার দিকে। ও গ্রামের আদিবাসী মোড়ল আমার বিশেষ পরিচিত, আর তখন প্রায় ভোর হয়ে এসেছে। আর পথ চলতে সাহসে কুলোলো না। মোড়লকে বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করে ঘুম থেকে তুললাম। তারপর পুরোপুরি সকাল না হওয়া পর্যন্ত ওর ঘরের দাওয়াতে বসে অপেক্ষা করতে লাগলাম। মোড়ল আমার কাছ থেকে সমস্ত কিছু শোনার পর সকাল হলেও আমাকে একা ছাড়লো না কিছুতে। সঙ্গে এসে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। এই পর্যন্ত বলে জ্যাঠামশাই থামলেন। ঘরের মধ্যে তখন এতটাই নিস্তব্ধতা যে পিন পড়লেও তার আওয়াজ অনায়াসে শোনা যাবে। সেই আগন্তুক ভদ্রলোক প্রথম কথা বললেন। গল্পখানা খাসা ছিল বাবু। আমারও একখানা ঘটনার কথা মনে পড়ে গেল। বলেন তো শোনাই। আমরা বললাম, বলুন বলুন। এ ঘটনা ঘটেছিল আমাদের গ্রামের ওই একজন লোকের সঙ্গে। গলাশি ভূতের কথা শুনেছেন? যারা গলায় দড়ি দিয়ে মারা যায় তারা গলাশি ভূত হয়। আর যদি কেউ একবার গলায় দড়ি দেওয়ার কথা এই ভুল করেও মনে মনে ভাবে, তো সেই গলাশি ভূত তাকে নানাভাবে ডেকে নিয়ে যায় আর প্রলুব্ধ করে গলায় দড়ি দেওয়ানোর জন্য। হয়েছে কি, গ্রামের এক ছেলে তার বউয়ের সঙ্গে ঝগড়া করে এই গলায় দড়ি দিতে গিয়েছিল মাঠের একখানা পলাশ গাছে। কিন্তু সেখানে রাখালেরা গরু চড়াতে গিয়েছিল, দেখে ফেলে তাকে। ধরাধরি করে বাড়ি নিয়ে আসে। পরে ছেলের রাগ পড়ে এলে সে পথে যায়নি কো। কিন্তু তাহলে হবে কি, তাকে গলাশিতে প্রতি রাতে ডাকতে থাকে গলায় দড়ি দেওয়ানোর জন্যে। কিছুদিন পার হতে সে আবার লুকিয়ে লুকিয়ে এই কোমরে দড়ি নিয়ে ঘুরতে থাকে গলায় ফাঁস দেওয়ার জন্য। নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও গলাশির চক্করে পড়ি একদিন ভোরবেলা সেই গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। গ্রামের সকলে বলা বলি করতে লাগলো ওরে নাকি গলাশিতে টেনে নিয়ে গেল। আর তারপর সেই গাছের কেটে ফেলা হয়েছিল। কিন্তু এখনো রাত্রিবেলা ওইদিকে কেউ গেলে দেখতে পায় কেউ একজন দড়ি নিয়ে ঘুরে বেড়ায় হন্যে হয়ে, সেই পলাশ গাছটা খুঁজে বেড়ায়। গল্প শেষ হওয়ার পর এটা ওটা বিষয়ে কথাবার্তা হতে হতে আরও কিছুটা সময় পার হয়ে গেল। হঠাৎ খেয়াল হলো সেই আগন্তুক ব্যক্তি সেখানে নেই। সে একেবারে
দোরগোড়ায় বসেছিল। আমরা নিজেদের কথাবার্তার মধ্যে এতটাই মশগুল ছিলাম যে সেদিকে কিছু খেয়াল ছিল না। প্রসঙ্গ উঠতেই শ্যামলবাবু বললেন, তাই তো একটু আগেও তো ছিল, হঠাৎ করে কোথায় কর্পূরের মতো উবে গেল। এদিকে বাইরে বৃষ্টিও অনেক আগেই থেমে গেছে। জেঠামশাই বললেন, বেশ অভদ্র লোক তো, কাউকে কিছু না বলেই দুম করে চলে গেল। যাক, সেসব কথা বাদ দাও, চলো সকলে যে যার বাড়ি যাওয়া ভালো, রাত তো আর কম হলো না। সকলে যে পথে যায় সে পথে আমার বাড়ির দূরত্ব অনেকটাই, তাই আমি একাকী সোজা পথে চলে যাব বলে বাকিদের পাঠিয়ে দিলাম। এই রাস্তাটা সায়র পুকুরের নিচের একটা মাঠ পেরোলেই আমার বাড়ি দেখা যায়। ওই মাঠের ঈশান কোণ বরাবর একটা পুরানো বিশালাকৃতির মহুল গাছ রয়েছে, প্রায় একেবারে ন্যাড়া। পাতার সংখ্যা অতীব সামান্য, আর অধিকাংশ ডাল শুকনো হয়ে গেছে। কিন্তু কেউ গাছটাকে, মানে তার শুকনো ডালগুলোকে জ্বালানি করার জন্য কাটে না কোনোদিন। কেন কাটে না তাও পরিষ্কার করে কেউ বলে না। ঠিক যখন মাঠের উপর দিয়ে হেঁটে চলেছি, আমার মনে হলো যেন আমার পিছন পিছন কেউ হেঁটে চলেছে। পিছনে ফিরে তাকিয়ে দেখি না, কেউ নেই। ভাবলাম মনের ভুল। যখন মহুল গাছটা পার করে কয়েক পা এগিয়েছি, আমার মনের মধ্যে কেমন যেন একটা শিরশিরানি অনুভব হলো। পাগুলো কেমন যেন আড়ষ্ট হয়ে এসেছে, কিছুতেই এগোতে পারছি না। ঠিক তক্ষুনি আমার পিছনের সেই মহুল গাছটার দিক থেকে একটা ফিস ফিসে কণ্ঠস্বর ভেসে এলো, আমার কাছে আয়, আয় না, আয় আয় আয়। অবাক হয়ে গেলাম। এ কণ্ঠস্বর তো চেনা মনে হচ্ছে। হ্যাঁ, সেই আগন্তুক ভদ্রলোকের। পিছনে ফিরে তাকালাম, সাথে সাথে আমার শির তাড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। দেখি সেই ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে মহুল গাছের একটা শুকনো ডালে। আমি তাকাতেই হো হো করে হেসে উঠল। আয়, আমার কাছে আয়, ঝুলে পড়, ঝুলে পড়, দেরি করিস নে, সময় পেরিয়ে যাচ্ছে যে। আমি সেখান থেকে দৌড়ে পালাতে গেলাম, কিন্তু পারলাম না। একটা মহুল গাছের ডাল লম্বা হয়ে এসে কোনো মানুষের হাতের মতো আমার গলাটাকে শক্ত করে চেপে ধরে তুলে নিল শূন্যে। আর নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে, প্রবল যন্ত্রণায় ছটফট করছি। শুধু কানে ভেসে আসছে সেই পৈশাচিক হাসি। আর একজনের হাসি নয়, অনেকগুলো হাসির শব্দ। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন দেখি অনেকগুলো লোক আমাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আমাদের গ্রামেরই একজন দাদু আমাকে খুব বকাবকি করলেন এত রাতে এই রাস্তা দিয়ে আসার জন্য। পরে তার মুখেই শুনেছিলাম
অনেক বছর আগে কোনো এক অজানা ব্যক্তি আত্মীয় বাড়ি যাওয়ার পথে এই গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকে এ রাস্তা দিয়ে কেউ রাত্রিবেলা যাতায়াত করে না। ভুল করেও এসে পড়লে কেউ প্রাণে বাঁচে না। আমার কপাল ভালো যে এ যাত্রায় আমি বেঁচে গেছি। তো আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই। গল্পটি আপনাদের কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনার সঙ্গেও ঘটে যাওয়া কোনো ঘটনার কথা আমাদের জানাতে চান তাহলে ঝটপট কমেন্ট করে ফেলুন। আর কে কোথা থেকে আমাদের গল্প শুনছেন সেটিও জানান। তো চলুন আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের মঙ্গলবার। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।